দর্শকরা, এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা ধলাই এবং বড়খোলা এলাকার একটা মাঝামাঝি এলাকা, বিধানসভার মাঝামাঝি এলাকা। তো আজকে আমি সারা কাছাড় যে নির্বাচন কেন্দ্রগুলো পরিক্রমা করলাম তার একটা আমি যখন এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন হয়তো ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে গেছে। তো এখন আমি যে ভিডিওটা করছি তখন মোটামুটি 5টা বেজে যাচ্ছে, এরকম একটা সময় ভিডিও করছি। দর্শকরা, সারাদিন ঘুরে আমি যেটা চিত্র অনুধাবন করলাম তাতে আমি দেখলাম যে ধলাইতে বিজেপি কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকলেও ধলাইতে কিন্তু বিজেপি অনেকটাই ভালো ফলাফল করতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কংগ্রেস এখানে লড়াই করেছে কিন্তু সেভাবে নিজেদেরকে কিন্তু বিজেপি শেষ মুহূর্তে অনেকটা ভালো জায়গায় এসে গেছে এবং ধলাইতে আপনারা ধরে নিতে পারেন এখানে বিজেপি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এবং লক্ষ্মীপুরে আমি আগেও বলেছি, লক্ষ্মীপুরের কথা এখানে বলার কোনো প্রয়োজন নেই। লক্ষ্মীপুরে বিজেপি ক্লিন সুইপ করছে, কৌশিক রায় এখানে আছেন প্রার্থী এবং তিনি জিতবেন, এটা মোটামুটি জানা কথা। আপনারা যদি উদাহরণ দেখেন, উদাহরণে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে রাজদীপ গোয়ালার সঙ্গে, এবং রাজদীপ গোয়ালা আমরা দেখলাম যে রাজদীপ গোয়ালা কি বলেন আপনারা একটু শুনুন। এই মুহূর্তে আমরা এসেছি, এই স্কুলটার নাম হলো লেবুরবন্ধ স্কুলে আমরা এসেছি। এখানে আপনারা একটা ভোটগ্রহণ কেন্দ্র দেখছেন। এই ভোটগ্রহণ কেন্দ্র থেকে এই মাত্র বেরিয়ে আসছেন, আমরা দেখলাম উদাহরণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। আপনারা জানেন যে এই যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনে রাজদীপ গোয়ালা অতি অল্প দিনে উদাহরণে একটা বিরাট প্রভাব বিস্তার করেছে এবং আমার কাছে যা খবর, আমি গতকালকেও বলেছি যে অসম্ভব অঘটন কিছু না ঘটলে রাজদীপ গোয়ালার জয় সুনিশ্চিত। তো এই যে মানুষ বলছেন আপনি জিতে গেছেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমেই আজকে যে গণতন্ত্রের এই যে উৎসবে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাই যে এত উৎসাহিত হয়, সবাই ভোট কেন্দ্রে নিজের ভোট কেন্দ্রে এসছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে প্রকৃতিও আমাদেরকে অনেক সাহায্য করেছে, খুব ভালো ওয়েদারও আছে, টার্ন আউট খুব বেশি, খুব ভালো, এবং যেভাবে উৎসাহ নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন, এবং আমি আশাবাদী সবাই বিকাশ এবং প্রগতির স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। আচ্ছা, উদাহরণে এই যে আপনি এত অল্প দিনে যে আপনি একটা বিশাল প্রভাব বিস্তার করতে পেরেছেন, এর কারণটা কি? না, আমি ব্যক্তিগত এখানে কোনো কথা নেই। আমাদের উদাহরণ বিধানসভা কেন্দ্রের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন, ওনাদের পরিশ্রম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি যে জনগণের আস্থা এবং বিশ্বাস, এই আস্থা এবং বিশ্বাস, তারপরে আমাদের উদাহরণ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কার্যকর্তারা যেভাবে পরিশ্রম করেছেন, তার ফলে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, ধরুন আপনি তো এখন যা দেখছি বা যা শুনছি বা যা অনুধাবন করছি, আপনি জিতে গেছেন মোটামুটি, আর কত মার্জিনে জিতবেন সেটাই দেখার বিষয়। তো আপনি জেতার পর উদাহরণদের কোন সমস্যাটাকে আপনি অগ্রাধিকার দিয়ে বা প্রায়োরিটি দিয়ে আপনি সমাধান করার চেষ্টা করবেন? অনেক কিছু আছে, অনেক সমস্যা রয়েছে, এগুলো আগে নির্বাচন শেষ হোক সবার সঙ্গে বসে, এবং আগে তো এখন নির্বাচন শেষ হোক, তারপরে গিয়ে বিশেষ করে যদি সুযোগ পাই ঈশ্বরের কৃপায়, জনগণের আশীর্বাদে, মা কাচা গান্ধীর আশীর্বাদে, তখন এই সমস্যাগুলো নিয়ে আগামী দিনে কাজ করব। সব শেষ প্রশ্ন আপনাকে করব। আচ্ছা, প্রথমে যখন আপনি মনোনয়নপত্র জমা দিলেন বা যখন মুখ্যমন্ত্রী আপনাকে বলেছিলেন যে আপনি উদাহরণে কাজ করুন, তখন অনেকেরই মনে হয়েছিল, বা মনোনয়নপত্র দেওয়ার দুদিন পরও অনেকেরই মনে হয়েছিল যে বিজেপির পক্ষে সবচেয়ে কষ্টকর কেন্দ্র হবে উদাহরণ। কিন্তু দেখা গেল ভোটের আগের দিন যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, তারা দেখা গেল বিজেপির সবচেয়ে নিশ্চিত আসন হচ্ছে উদাহরণ। এই যে পুরো ঘটনাটা উল্টে গেল, এর কারণটা কি? আমি বলেছি কি, আমাদের যারা কার্যকর্তারা, ওনারা ব্যক্তি বিশেষের জন্য কাজ করেন না, ওনারা দেশহিত, রাষ্ট্রহিতকে সবসময় সামনে রেখে কাজ করেন। প্রথমে রাষ্ট্র, তারপরে আমাদের দল, তারপরে ব্যক্তি, এবং সবাই দলের জন্য, রাষ্ট্রের হিতের জন্য সবাই যে পরিশ্রম করেছেন। এবং খালি উদাহরণে নয়, বরাক উপত্যকার আসামের প্রত্যেক কার্যকর্তারা যেভাবে পরিশ্রম করছেন, এবং আমি বলেছি যেভাবে নেতৃত্ব আমরা পেয়েছি, যে নেতৃত্বর উপরের জনগণের আস্থা এবং বিশ্বাস রয়েছে নরেন্দ্র মোদীজি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা,
যার কারণে জনগণ আমাদের সমর্থন দিয়েছে এবং বরাক উপত্যকার 10টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে থাকবে, আপনারা দেখবেন। এবং আমরা আশাবাদী কি 10টার 10টা ভারতীয় জনতা পার্টি বিজয়ী হবে। আমাদের মিত্র জোটেরও ভালো ফলাফল আমরা আশা করছি। শেষ প্রশ্ন, সত্যি শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি তো 2বারের বিধায়ক, এবার হয়ে গেলে 3বার হবেন, মন্ত্রিত্ব কি দাবি করবেন? এই ধরনের কথাবার্তা আমি বলেছি, ব্যক্তি স্বার্থ এগুলো নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে। এবং আমার এখন আমার যেটা প্রধান কাজ, এটা উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকদের সেবা করা, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক সমস্যা কীভাবে সমাধান করা, যদি মা কাচাকান্দির আশীর্বাদে নির্বাচিত হই। অনেক ধন্যবাদ আপনাকে। তার ব্যাপারে পুরোপুরি আশাবাদী, এবং এটা আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনী সমীক্ষক দল যাচ্ছেন এখন, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এবং সেখানে কিছু সশস্ত্র বাহিনীও যাচ্ছেন, হয়তো কোনো ঘটনা ঘটেছে। যাই হোক, তো আপনারা শুনলেন এখন রাজদীপ গোয়ালার কথা। রাজদীপ গোয়ালা উধারবন্দ থেকে নিশ্চিতভাবে বিজয়ী হচ্ছেন, এটা আজকের যে আমরা যে ফিল্ড ভিজিটটা করলাম তারপর পরিষ্কারভাবে এটা মনে হচ্ছে। দর্শকরা, এরপর আমরা গিয়েছিলাম বড়খোলাতে। বড়খোলায় আমি মূলত চা বাগান এলাকাগুলো পরিদর্শন করেছি, কিছু সংখ্যালঘু এলাকা, কিছু বাঙালি হিন্দু এলাকা। এবং এই দেখার পর আমি একটা জিনিস অনুধাবন করতে পেরেছি যে বড়খোলায় যে চা বাগান এলাকাগুলো আছে, এইগুলো এলাকায় বিশেষ করে চাতলা মণ্ডলের বিভিন্ন এলাকা এবং ডলু এলাকায়, এসব এলাকায় চা শ্রমিক যে ভোটটা রয়েছে, বিজেপির ভোট ব্যাংক, সেখানে একটা বড় ধরনের ফাটল ধরছে। কমপক্ষে 30 থেকে কোনো জায়গায় 40% ভোট কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু নির্দল প্রার্থী অমরেন্দু দাসকে আমরা যতটুকু ভেবেছিলাম তিনি প্রভাব বিস্তার করতে পারবেন, ততটুকু সম্ভবত হচ্ছে না, অন্তর্পক্ষে মনে হচ্ছে, যদিও তিনি নিজে বলেছেন যে করছেন। এর ব্যাপারে অমিত কালোয়ার কি বলছেন বড়খোলার ব্যাপারে, এবং বিজেপি প্রার্থী কিশোর নাথ বারবার বলছেন বড়খোলায় তিনি জয়লাভ করবেন। আপনারা এই দুজনের বক্তব্য একটু শুনে নিন। পয়েন্টে এসেছি, এখানে ঠিক এই ডলু পয়েন্টটার এখানে উল্টো দিকে আছে, আমি যেখানে এসেছি এখানে উল্টো দিকে আছে ডলু পাঠশালা স্কুল। এখানে একটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে, এবং এখানে আমরা দেখছি, হঠাৎ আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম বিজেপি প্রার্থী কিশোর নাথকে। তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করে যখন যাচ্ছেন, তখন আমরা তার গাড়িটাকে এখানে থামালাম। এখন আপনার কাছে প্রশ্ন যে আপনি তো সকাল থেকে ঘুরছেন, ভোটও দিয়েছেন, ঘুরছেন, আমরা দেখেছি, আপনি কি ভাবছেন আপনার বিজয়ের জেতার সম্ভাবনা কতটুকু? জেতার সম্ভাবনা তো 100% রয়েছে, 100% রয়েছে। আমি সকাল থেকে আমি দেখে যাচ্ছি, প্রত্যেকটা ভোট সেন্টারে গেছি, এখন অনেকটা সেন্টারে গেছি, আর অনেক সেন্টার বাকি রয়েছে। যতটা সেন্টারে গিয়েছি প্রত্যেকটা সেন্টারে আমি মোটামুটি একটা জনগণের একটা সাড়া পাচ্ছি। আর জনগণকে দেখে বোঝা যাচ্ছে, বা ওনাদের মুখের একটা হাসি দেখে বোঝা যাচ্ছে, ওনাদের সঙ্গে কথা বললেই বুঝতে পেরেছি যে এবার বড়খোলায় পদ্ম ফুটে গেছে, সব বেশি করে পদ্ম ফুটে গেছে, আর শুধু সময়ের অপেক্ষা রয়েছে। আচ্ছা, একটা কথা, চা বাগান অঞ্চলে আপনার ভোট নাকি বিভাজিত হচ্ছে, এরকম একটা কথা খুব প্রচলিত হয়েছে, আমিও সকাল থেকে ঘুরছি, শুনতে পাচ্ছি, এটা কি ঠিক? এরকম সেরকম নয়, সেটা একটা রিউমার, গুজব, সে গুজব। এটা আমি চা বাগান অঞ্চলে আমি গেছি, আমি নিজেই গেছি। এখন আমি চা বাগান অঞ্চলে রয়েছি, এবং রামপুর থেকে এসেছি আমি। এখন রামপুর এলাকায় গিয়ে আমি দেখলাম বাইরে জনগণ, রাস্তায় জনগণ, প্রত্যেকেই গাড়ি থামিয়ে আমার সঙ্গে কথা বলছেন, কেউ গাড়ি থেকে নামিয়ে আমার সঙ্গে ফটো সেলফিও উঠছেন। আচ্ছা, এই যে আপনি এখন যেখানে আছেন, এটা হলো একটা চা বাগান অধ্যুষিত একটা এলাকায়, ভোটগ্রহণ কেন্দ্রটিও চা বাগান অধ্যুষিত মূলত। তো এই জায়গায় আপনার রেজাল্ট কি হতে পারে এই এলাকাটায়? এই জায়গায় আমি তো যাই না ভিতরে, আপনারা আমাকে রাস্তায় আটকালেন, কিন্তু এখানেই আমি দেখতে পাচ্ছি যে এখানে যে গেলে আপনি দেখতে পারবেন 80% আমার রয়েছে, 80% আরও বেশি হতে পারে। কিন্তু আমি বলে দিচ্ছি, এই এলাকায় জনগণ আমাকে এত ভালোবাসেন, বা এই জনগণের সঙ্গে আমি সবসময় রয়েছি, এই জনগণের উপর ভরসা রয়েছে, আর জনগণ আমার উপর ভরসা রয়েছে, এই হিসাবে 80%-এর উপরে আমার এখানে ভোট হবে। আপনার বিরুদ্ধে নির্দল দাঁড়িয়েছেন অমরেন্দু দাসকে আপনি অবজ্ঞা করেছেন, বলেছেন 200-400 ভোটও পাবে না। কিন্তু এখন অমরেন্দু দাস কালকেও বললেন তিনি নাকি জেতার মতো জায়গায় আছেন, এবং লড়াইটা তিনি লড়ছেন, এটা কী ভাবছেন? এটা মুঙ্গুরি লাল। স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন তো স্বপ্নই থাকবে। আর যেটা নাকি বাস্তবে আছে, কোথায় কেউ দেখেছেন নাকি, কারণ এই নামটা কেউ শুনেছেন নাকি? এখানে জনগণকে কাউকে জিজ্ঞাসা করলে কেউ জানবেই না ওনার নামটা, আর উনি এরকম ভাবলেই তো হবে না। আচ্ছা, তাপাঙ্গে আপনার পজিশনটা কি? তাপাং এলাকায় খুব ভালো, এই জন্য তাপাং এলাকায় আমার না গেলেও চলো, যদি সময় পাই তাহলে তাপাং যাব আমি।
তাপাং এলাকায় তো আমার 90% আমারই রয়েছে। আর তাপাংয়ের জনগণ আমাকে খুব ভালো করে আমাকে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছেন। চাতলা অঞ্চলের জনগণও 2 হাত তুলে আমাকে আশীর্বাদ দিয়েছেন। এই জন্য তাপাং চাতলা নিয়ে চিন্তা নেই। এমনিতে আমার 4টা বরখোলা নিয়ে 4টা মণ্ডলে কোনো চিন্তা নেই। তথাপি সময় নিচ্ছি, যতটুকু পারছি আমি গিয়ে আমি সবার সঙ্গে আচ্ছা, পৌঁছানোর চেষ্টা করছি। শেষ প্রশ্ন আপনাকে, আপনি ব্যস্ততার মধ্যে আছেন আমরা বুঝতে পারছি, কারণ প্রার্থী আপনি তো। একটা কথা খুব প্রচলিত হচ্ছে এবার যে সংখ্যালঘুদের একটা অংশ এবার বিজেপিকে ভোট দিতে পারে সারা আসামে, এরকম একটা। হ্যাঁ, এটা তো ওটা কি বরখলাতে হবে এরকম এটা নাকি? সত্যি কথা, বরখলাতে এবার রেকর্ড হবে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট এবার দেখবেন যখন আপনার কাউন্টিং হবে, সেন্টার দেখা যাবে, সংখ্যালঘু অঞ্চল থেকে অনেক বেশি ভোট হবে। এখন আমি আসার সময় রাস্তায় আমার কাছে ফোন এসেছিল, প্রত্যেকটা সংখ্যালঘু এলাকা থেকেই ফোন এসেছিল, দাদা আপনি চিন্তা করবেন না, এবার আমরা পদ্ম ফুটাচ্ছি, এই বলে আসছে। দাদা এবার কাউন্টিংয়ে পড়ে দেখবেন আমাদের সেন্টার নাম্বার আপনি লিখে রাখেন, এই সেন্টার নাম্বার আমি এই বলছি। তো সংখ্যালঘু থেকে ভোট এবার খুব বেশি আসছে। আচ্ছা, সারা বড়াকাপত্যকার চক রয়েছে এই আপনাদের বড়খলার উপরে, তো আপনি কি ভাবছেন যে শেষ হাসি আসতে পারবেন? হেসেই দিয়েছি, হেসেই দিয়েছি। যেখানে যাচ্ছি জনগণের সঙ্গে হাসছি। আমার দাদা ছাত্রবেন্দ্র দাস পিছনে রয়েছেন, সবাই হাসছেন, সবাই মুখে হাসি রয়েছে। আপনি দেখেন প্রত্যেকের মুখে হাসি রয়েছে, আর জনগণের হাসি তো আমার হাসি। অনেক ধন্যবাদ আপনার। দর্শকরা, আমরা এখন বড়খলা বিধানসভা এলাকার বড়াখাইয়ে এসে পৌঁছলাম। ওখানে আমরা দেখছিলাম যে ভোটের হার কীভাবে না হয়। ঠিক এরকম একটা সময় আমরা দেখলাম যে এই বিধানসভা এলাকার যে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার, তার গাড়িটা যাচ্ছে, তো গাড়িটাকে আমরা এখানে তাকে দেখে আমরা, অন্য সাংবাদিকরা ছিলেন আমার সঙ্গে, তো আমরা আটকালাম। আচ্ছা, আপনি কি বুঝছেন, সারাদিন তো ঘুরলেন, আপনার অবস্থানটা কি? ভালো। আজকে আমার বরখলার জনতা এবার এই ইলেকশন নিয়ে খুবই এক্সাইটেড, যে ওরা একটা পরিবর্তন চাইছে, এবং আমরা পরিবর্তনের যেটা রাজনীতি, যেটা ডেভেলপমেন্টের রাজনীতি, জাতি ধর্মের রাজনীতি বাদ দিয়ে আমরা পরিবর্তন আর উন্নতির রাজনীতি যেটা করতে যাচ্ছি, এটাতে বা যেটা বিগত দিনে আমি যেগুলো করে এসেছি, এগুলোকে জনতা খুবই প্রশংসা করছে, এবং আগামী দিনে ডক্টর অমিত কালোয়ারকে ওদের প্রতিনিধি হিসাবে দেখতে চাইছে। আচ্ছা, আপনার যে আপনি যে সাড়াটা পাচ্ছেন, যে আপনি, অনেকে বলছেন যে এবার সংখ্যালঘু ভোটে একটা বিরাট ভাঙ্গন ধরাতে যাচ্ছে বিজেপি, তো সেক্ষেত্রে তো আপনার অসুবিধা হবে। সংখ্যালঘু ভোটে জানি না, কিন্তু আমি যতটুকু নিউজ পেয়েছি বিভিন্ন এলাকা থেকে, যেগুলো আমার কাছে ফোন আসছে, এখন পর্যন্ত সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকেই আছে। সাথে আমাদের যেগুলা হিন্দু বাঙালি ভোট ছিল, যেগুলা বা আপনাদের বাগানের ভোট প্লাস হিন্দিভাষী ভোট, মণিপুরি বিষ্ণুপ্রিয়া মাইতি ভোট, এগুলোও এবার কংগ্রেসের পার্সেন্টেজ বাড়বে এবার বরখলাতে, এবং আমরা বিপুল ভোটে জয়ী হব। আচ্ছা, একটু আগে আমাদের কথা হয়েছিল বিজেপির প্রার্থীর সঙ্গে, এবং তিনি বলেছেন যে তিনি বিপুল ভোটে জিতবেন, এবং চা বাগান এলাকায় যে একটা, যেটা আমিও নিজেও লক্ষ্য করেছি, চা বাগান যে এলাকায় একটা বিজেপির যে ভোট ব্যাংক একটা ভাঙন ধরেছে, এটা বিজেপি স্বীকার করছে না। তো আপনি কি মনে করেন না যে চা বাগান এলাকায় আপনার একটা প্রভাব বৃদ্ধি হয়েছে আপনার বা কংগ্রেসের? ডেফিনেটলি। দেখেন, আমি তো এতদিন ধরে সমাজসেবী হিসেবে কাজ করেছি, আমার পলিটিক্সে এন্ট্রিটা এজ এ সমাজসেবী, এজ এ ডাক্তার হিসাবে হয়েছে। আমি তো জাস্ট দল জয়েন করেছি 4-5 মাস হয়েছে, কিন্তু লোকে এই যে একজন ডক্টর, একজন সমাজসেবীকে ভালো পাচ্ছে। আমার যেগুলা কথাবার্তা বা যেগুলো আমি কথা বলেছি বিগত দিনে, এগুলা ডেভেলপমেন্টাল যেগুলো কথা বলেছি, এগুলো সবাই মানে এটাকে প্রশংসা করছে, এবং ওদের ডেভেলপমেন্টের রাজনীতি চাইছে, এবং যাতে ডক্টর অমিত কালোয়া ওদের জন্য কিছু একটা আগামী দিনে যেভাবে বিগত দিনে করে এসছে, আগামী দিনেও যাতে ও রাজনীতিক ক্ষমতা পেয়ে আরও ভালো কাজ করতে পারে, এটাই ওদের ইচ্ছা। তার মানে আপনি জিয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী? ডেফিনেটলি, 100%। আচ্ছা, তো একটা কথা, একটা নির্দল অমলেন্দু দাস যিনি, তাকে আমরা দেখেছি অনেক, তিনি যেমন বিজেপির ভোট কাটতে পারেন একটা সম্ভাবনা রয়েছে, তেমনি তিনি আপনার ভোটও কাটতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো অমলেন্দু দাসকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, অমলেন্দু দা তো যদি ভোট যেটা পাবেন, ওটা বিজেপির যেটা ভোট ব্যাংক আছে ওটার থেকেই ফাটল ধরবে, আর কংগ্রেসের যেটা মানে অরিজিনাল যেটা ভোট আছে ওটাতে মনে হয় না উনি কিছু চেঞ্জেস আনতে পারবেন। সাথে কংগ্রেসের এইবার উল্টা ডক্টর অমিত কালোয়ার যেহেতু ক্যান্ডিডেট, এটাতে অনেক ভোট বিজেপির ভোটও ভেঙে এটাতে এটা আপনার ডাক্তার ভোট, ডাক্তার সমাজসেবী হিসাবে ডাক্তার হিসাবে তো আপনার একটা সবার সঙ্গে যোগাযোগ রয়েছে, তো সেই যোগাযোগটা কি আপনাকে এই ক্ষেত্রে কাজে লাগবে?
ডেফিনেটলি আমি যেভাবে বিগত দিনে শুধু ডাক্তার হিসাবে মানে আমি তো হসপিটালে কাজ করি নাই বা শুধু চেম্বারে বসে পেশেন্ট দেখি, আমি তো সমাজের মধ্যে গেছি বিগত প্রায় 10-12 বছর থেকে আমি সমাজসেবী হিসাবে কাজ করে আসছি। আর বিভিন্ন আমার ক্লাবের মাধ্যমে, রোটারি ক্লাবই হোক আর আমার নিজের এনজিও আছে ওটার মাধ্যমে সমাজসেবার কাজ করে আসছি। লোকজনদের সাথে আগে থেকে আমার গ্রাসরুট লেভেল থেকে কাজ করা, তো সেই জন্য মানে আমি আশা করি যে মানে বিভিন্ন জায়গার থেকে আমি ভালোই সাড়া পাচ্ছি এবং বিপুল ভোটেই জয়ী হব। আপনাকে শেষ প্রশ্ন, এই যে বড়খোলা যে একটা জটিল একটা ভৌগোলিক এলাকা, জটিল তার জনবিন্যাস, এই সমস্ত কিছুর মধ্যে আপনি কত ভোটে আপনি যে জিতার আশা করছেন, কত ভোটে জিতবেন বলে আপনি আশা করছেন? আপনি কিন্তু আগে বলেছিলেন 25, এখনও কি 25-এ আছেন? 25 বলিনি কোনোদিন, আমি বলেছি 15 থেকে 20,000 ভোট বলেছি। আচ্ছা, আমার যেটা ক্যালকুলেশন, যেটা আমার 15 থেকে 20,000 একটা ডিফারেন্স থাকতে লাগে, যেটা আর আশা করি তখন তো সময় বলবে। আপনার মে মাসের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যে কত ভোটে ডক্টর অমিত কালাম জয়ী হচ্ছে। অনেক ধন্যবাদ। এখানে কংগ্রেস বিজেপি দুই দলই দাবি করছে তারা জিতবে। আসলেই বড়খোলাটা গোটা বরাক উপত্যকার মধ্যে বড়খোলা লড়াইটা হলো সবচাইতে চিত্তাকর্ষক লড়াই। শিলচর কেন্দ্রে আমরা দেখলাম যে ভোটিংটা খুব স্লো হচ্ছে, মানুষ ভোট দিতে আসছেন দেরি করে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু শিলচর যেটা পরিস্থিতি আমি দেখলাম, এই যে ভোট খুব বেশি করে ভোট পড়ছে, ভোটের যে শতাংশটা এখন পর্যন্ত আমরা একটা জায়গায় এক রকম শতাংশে ভোট পড়েছে, এটা আরও কিছু সময় যাওয়ার পর ভোটের প্রকৃত শতাংশ কত পড়েছে। কিন্তু শিলচরে একটা নীরবে একটা ভোট হচ্ছে এবং শিলচরে কি ঘটতে পারে এটা এই মুহূর্তে আন্দাজ করা যাচ্ছে না। শিলচরে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে এরকম একটা ধারণা। সংখ্যালঘু এলাকায় বিজেপি কতটুকু প্রভাব বিস্তার করবে সেটাও একটা দেখার বিষয়। কাটিগড়াতে কমলাক্ষ দেবপ্রকাশ বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, এখানে কংগ্রেস কিছুটা লড়াই করছে, কিন্তু আপনারা জানেন যে এটা প্রবলভাবে হিন্দু ঘনিষ্ঠ একটা আসন এবং বিজেপিতে প্রথম দিকে যে একটা অন্তর্ঘাত ছিল সেটা কিন্তু নির্বাচনের 2 দিন আগে আমরা দেখতে পাচ্ছি না। তাই এই আসনটাও বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সুনাইতে একটা লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে এবং লড়াইতে জোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া ভালো লড়াই দিচ্ছেন, কিন্তু আমার যেটা ধারণা, আমি সুনাইয়ের সব এলাকা ঘুরে একটা ধারণা হয়েছে যে এখানে জেতার সম্ভাবনা কিন্তু রয়েছে, এখানে জেতার সম্ভাবনা কংগ্রেসেরই বেশি রয়েছে। হাইলাকান্দির যে খবর আমরা পাচ্ছি, এখানেও কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের সঙ্গে বিজেপি মিলন দাসের একটা লড়াই চলছে, কিন্তু এখানে একটা পরিষ্কারভাবে বলতে পারবেন না কে জিতবে, কিন্তু বিজেপির সম্ভাবনাটা এখানে কিছুটা বেশি বলে আমি যতটুকু অনুমান করতে পারছি, বিজেপির সম্ভাবনাটা এখানে বেশি রয়েছে। আলগাপুর কাটলিচড়ায় কংগ্রেস আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো উত্তর করিমগঞ্জ আসন, যেটা সংখ্যালঘু অধ্যুষিত আসন হলেও এখানে সুব্রত ভট্টাচার্য, বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্য একটা ভালো ফলাফল করতে যাচ্ছেন এখানে। এটা ঘটনা, কারণ বদরপুর এলাকার এবং সন্নিহিত এলাকার, যেখানে জাকির আহমেদ পান্না যিনি কংগ্রেস প্রার্থী, তার যারা বিরোধীরা আছেন, বিরোধীদের একটা বড় অংশ তাদের যে সংখ্যালঘু মুসলমান ভোট বিজেপির দিকে ঠেলে দিয়েছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে এবং এটা সত্য। তাই বলা যায় যে এই কেন্দ্রে কিন্তু আপনি আজকের দিনে বা এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এখানে বিজেপি এগিয়ে রয়েছে। পাতারকান্দিতে নানা ধরনের ঘাত প্রতিঘাত শেষ করেও এখানে শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী মন্ত্রী কমলাক্ষ দেবপ্রকাশ বিজয়ী হতে যাচ্ছেন। একইভাবে যদি আমরা রাতাবাড়িতেও পুরনো রাতাবাড়ি যেটা এখন রামকৃষ্ণনগর হয়েছে, সেখানেও কিন্তু বিজেপির বিজয় মালাকার অনেকটা এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস প্রার্থী কিছুটা প্রতিরোধ করেছেন, কিন্তু তিনি তেমনভাবে যে প্রতিরোধ সেটা পারেননি। কংগ্রেস দক্ষিণ করিমগঞ্জ আসনটি অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য হারাতে পারে এরকম একটা ধারণা হচ্ছে। এখানে আগে যিনি বিধায়ক ছিলেন আজিজ খান একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছেন। আমি বলছি না যে তিনি জিতে নেবেন, কিন্তু দক্ষিণ করিমগঞ্জ আসনে যে কংগ্রেস জিতবেই এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। তো সব মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি যে কাছাড়ের যে আসনগুলো আছে, 7টি আসনের মধ্যে বিজেপি শিলচর এবং বড়খোলাতে কী হবে বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু বাকি জায়গায় ধলাই বলুন, লক্ষ্মীপুর বলুন, উধারবন বলুন, এগুলো জায়গাতে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেসের চাইতে, কিন্তু শিলচরে কি হচ্ছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি অনেকে বলছেন যে শিলচরের মানুষ যাবতীয় খুব নিয়েও শেষ পর্যন্ত ফুল দেখে ফুলকে ভোট দেবেন, এই কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কি হয় সেটা দেখার বিষয়। দর্শকরা,
এখন পর্যন্ত এইটুকুই। তবে এই নির্বাচন আমি কালকে বিস্তারিতভাবে আপনারা সব কিছু জানাবো, কারণ আমি এটা ময়দান থেকে আপনাদেরকে বলছি। তো এই নির্বাচন কিন্তু এবারের নির্বাচনটা অনেক ঘটনা বলে একটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আরেকটা ঘটনা, এই নির্বাচনের প্রথম হয়তো আপনারা দেখতে পারবেন যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার, উল্লেখযোগ্য, বড় বলবো না, উল্লেখযোগ্য অংশ কিন্তু এবার বিজেপির দিকে যাচ্ছে। আপনারা 4 তারিখ মিলিয়ে নেবেন। নমস্কার।